রাইটিং শিখবো আজকের এই ক্লাসটাতে। এবং ফ্রি হ্যান্ড রাইটিং যেহেতু বিশাল একটা ব্যাপার, সো এটা আমরা একটা নির্দিষ্ট শব্দ বা নির্দিষ্ট টপিক দিয়ে শিখবো, সেটা হচ্ছে ইন টার্মস অফ। ইন টার্মস অফ দিয়ে কীভাবে বাক্য আমরা তৈরি করতে পারি। তো রমজান মাসে সবাইকে স্বাগতম। রমজান মাসে ফ্রি লাইভ ক্লাসে এটাই প্রথম ক্লাস আপনাদের সাথে, প্রথম দেখা রমজান মাসে। আমার রাত 10টা-8টার দিকে পেইড ব্যাচগুলো থাকার কারণে আপনাদের সাথে রাতে একটু কম লাইভ ক্লাস নিতে পারি। তো চলেন আজকের ক্লাসটা আমরা শিখবো হচ্ছে ইন টার্মস অফ দিয়ে। সো কারা কারা আমাকে শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন, এম আই লাউড এনাফ টু হিয়ার? আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট বক্সে জানাবেন। আমরা আজকে যেটা শেখার কমিটমেন্ট দিছি সেটা হচ্ছে ইন টার্মস অফ। ইন টার্মস অফ আমরা বাক্যে, আমরা তো টেন্স শিখি, ভয়েস শিখি, এগুলো দিয়ে প্রিলিমিনারি স্টেজ শিখি, তারপরে আমাদের বাক্যকে আরও অ্যাডভান্স লেভেলে নিতে হয়। অ্যাডভান্স লেভেলে নেওয়ার জন্য যে শব্দগুলো কাজ করে, যে শব্দগুলো, তার মধ্যে একটা হচ্ছে ইন টার্মস অফ। এরকম আরও অসংখ্য শব্দ আছে। আমি যদি কিছু বলি, ধরেন ইনস্টিড অফ, ইনডিড, তারপরে ধরেন আরও হইতে পারে কুড হ্যাভ, শুড হ্যাভ, সাপোজ টু, নট অনলি বাট অলসো, ইদার অর নিদার নর। এগুলা দিয়ে আমরা অ্যাডভান্স লেভেলের বাক্য তৈরি করি, যে বাক্যগুলো ন্যাচারালি আমরা নিউজ পেপারে বড় বড় বাক্য দেখতে পাই, তাই না? সো আমার যে ফ্রি হ্যান্ড রাইটিং বইটা, এইটা থেকে মূলত আমি এটা পড়াবো। এবং ফ্রি হ্যান্ড রাইটিং বইটা আমি টপিক ভেদে আলোচনা করছি, শব্দ ধরে ধরে। এই টপিকটা আজকে ক্লাসের, এই টপিকটা আমরা পাবো হচ্ছে 41 নাম্বার অধ্যায়, মানে 41 নাম্বার সিরিয়ালে 283 নাম্বার পেজে। যারা বইটা সংগ্রহ করছেন তারা ভালোভাবে দেখতে পারবেন। এই চ্যাপ্টারটার মধ্যে টোটাল 5টা শব্দ নিয়ে এই চ্যাপ্টারটা গঠিত। একটা হচ্ছে ইফ ট্রু, যদি সত্য হয়। আরেকটা হচ্ছে আপনার ইনস্টিড অফ, একটার পরিবর্তে আরেকটা হচ্ছে ইনক্লুডিং, আরেকটা হচ্ছে ডিউরিং, আরেকটা হচ্ছে ইন টার্মস অফ। তার মধ্যে আমরা ইন টার্মস অফ নিয়ে আলোচনা করব। আমি যেটা বলছিলাম যে এই শব্দগুলা বা এই ধরনের শব্দগুলা আমাদের সেন্টেন্সকে অন্য মাত্রায় নিয়ে যায়। নর্মাল টেন্স দিয়ে আই, ট্রাই, সি, গোস টু স্কুল আমরা শিখে ইউজ টু, এগুলো আমার এই বইয়ে আছে। ছোট কোনো আমি বাক্য খুবই কম, বেশিরভাগ বাক্য একটু অ্যাডভান্স লেভেলের বাক্য, ঠিক আছে? তারপরে আমি চলে গেছি শব্দ ধরে, যেমন ধরেন সো দ্যাট। আমরা অনেক সময় বলি না যে আমি এই কাজটা আগায় রাখতেছি যেন আমার পরবর্তীতে প্রেশার না হয়। ধরেন আপনি সেমিস্টার ফাইনালের পড়াটা আগে পড়ে রাখছেন, এখন আপনি বলেন আমি এই পড়াগুলো আগে পড়ে রাখতেছি যেন আমার পরীক্ষার সময় কষ্ট না হয়। তাহলে এই যে আমি যেন কথাটা বললাম, এই ধরনের বাক্য সোদের দিয়ে তৈরি করতে হয়। তাহলে আমার এই বইয়ের সোদের একটা টপিক। আমি যেন সবসময় বলছি যে আমি আপনাদের এই বইটা আমি গ্রামার ধরে আলোচনা করি নাই, যেমন ক্লজ, ড্যাংলি মডিফায়ার, ইনভার্সন। রাইটিং শেখার জন্য এই নামগুলো জানা জরুরি না, আপনার বাক্য তৈরি করতে পারা জরুরি। এখন বাক্য তৈরি করতে যে উপাদানগুলো লাগে, অ্যাডভান্স লেভেলে নিতে যেগুলো লাগে, সেভাবে করে বইটা আলোচনা করা হয়েছে। আসেন, ইন টার্মসে আমরা কখন ব্যবহার করি। এই বইয়ের আমরা যেটা বলছিলাম 288 নম্বর অধ্যায়ে, 288 নম্বর পেজে আপনি এই টপিকটা পাবেন। এই টপিকটা আলোচনা করছি কিভাবে, প্রথমে এটা আমরা কোথায় কিভাবে ব্যবহার করি এইটা, তারপরে ইন টার্মস অফ নিয়ে একটা এক্সাম্পল, ওই এক্সাম্পলটার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি গুছাইয়া, তারপর এটা নিয়ে আরও 5-7টা এক্সাম্পল। এখানে কয়টা এক্সাম্পল আমি একটু দেখি, 5টা এক্সাম্পল। তারপরে এক্সাম্পলের অধীনে যেই ভোকাবুলারিগুলো আছে এগুলা উচ্চারণ সহ অর্থ ব্যাখ্যা করছি। তা আমরা ইন টার্মস অফ কখন ব্যবহার করি, এইখানে বইয়ে কিভাবে আছে সেটা দেখব। তার আগে কারা কারা আমার সাথে যুক্ত আছেন সেটা একটু দেখতে চাই। অনেকে আমার সাথে যুক্ত হয়েছে, কমেন্টও করেছেন। ভাই গ্রুপে ক্লাস দেন, ফ্রেন্ড রাইটিং কোর্স কি শুরু হয়েছে? দেখছি রাজশাহী থেকে। আসসালামু আলাইকুম, হাউ আর ইউ? আচ্ছা, প্রথম বলছে ভাই গ্রুপে ক্লাস দেন। গ্রুপ বলতে কোন গ্রুপ? বইয়ের গ্রুপ বোঝাচ্ছেন কিনা জানি না। এটা ফেসবুক লাইভ সরাসরি এখান থেকেই দেখতে হবে। আর ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স শুরু হয়ে গেছে না, ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাচ 7 মাত্রই শেষ হয়েছে। রমজান মাসে লাস্ট ক্লাস ছিল, তারপরে ব্যাচ 7-এ আমি বলছি আরও 2-1টা নিউজ পেপার অ্যানালাইসিস নিয়ে ক্লাস করব। ব্যাচ 8 শুরু হবে ঈদের পরে, এপ্রিল মাসের শুরুর দিকে, এবং এটা পুরোটাই এই বইটার উপরে হবে। বইটাকে সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ করে পড়ানো হবে। রিটেন ক্লাস দেন। রিটেন সবগুলা ব্যাচেরই ক্লাস শেষ, শুধু ব্যাচ 7-এর সমান ক্লাস শেষ। আমি এক্সট্রা 1-2টা ক্লাস নিব বলছি। রাজশাহী থেকে দেখছি, থ্যাংক ইউ। পলি সরকার। জুরিদা বলছে ভাইয়া কেমন আছেন? ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া, হাউ আর ইউ?
I'm very fine. Thank you so much your kind response. So let's focus on the class. We will start our class very soon. Okay? আচ্ছা, সো আমাদের সাথে আর অনেকে আছেন, চলেন আমরা ক্লাসটাকে শুরু করি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ইন টার্মস অফ আমরা কখন কিভাবে ব্যবহার করি, তাহলে এই ব্যবহারটা জানা দরকার। আমি জাস্ট বইয়ে কিভাবে লিখছি সেটা বলি আগে, তারপর এটাকে নিজের মতন করে ব্যাখ্যা করব। বইয়েও এরকম করেই ব্যাখ্যা করছি। ইন টার্মস অফের ব্যবহার, ইন টার্মস অফ বলতে বোঝানো হয় কোনো নির্দিষ্ট বিষয় বা দৃষ্টিকোণ থেকে বিচার করা বা আলোচনা করা। এটি সাধারণত একটি নির্দিষ্ট প্রসঙ্গ বা মাপকাঠির মাধ্যমে কোনো কিছুর মূল্যায়ন বা ব্যাখ্যা দিতে ব্যবহৃত হয়। ইন টার্মস অফের অংশটুকু বাক্যের শুরুতে বা শেষে যে কোনো জায়গায়, ইন টার্মস অফের অংশটুকু মানে হচ্ছে ইন টার্মস অফের পরে আরও একটা অংশ তো থাকবে, হ্যাঁ। আচ্ছা, অংশটুকু বাক্যের শুরুতে বা শেষে যে কোনো জায়গায় ব্যবহার করা যায়। শুরুতে ব্যবহার করলে অবশ্যই ইন টার্মস অফের অংশটুকুর পর কমা ব্যবহার করতে হবে। ওকে, এবার আমি ব্যবহারটা বলি। এটা মূলত কি বলছি, প্রথম লাইনটাতেই বলা আছে কোনো নির্দিষ্ট বিষয় বা দৃষ্টিকোণ থেকে বিচার করা বা আলোচনা করা। অর্থাৎ ধরেন আমি বললাম আমি আপনাকে এই দিক থেকে পছন্দ করি, ধরেন আমাকে আপনি পছন্দ করেন ফর এক্সাম্পল, বা এই একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটার কোন দিকটা থেকে আপনি এই প্ল্যাটফর্মটাকে পছন্দ করেন। ধরেন কোন একটা প্ল্যাটফর্ম যে BCS এর দিক থেকে এটা পছন্দ করি। বা ধরেন আমি বললাম বাংলাদেশ অনেক সম্ভাবনাময় একটা দেশ। এখন বাংলাদেশ যে সম্ভাবনাময় দেশ, আপনি সেন্টেন্সটা বললেন, আরও অ্যাডভান্স লেভেলের যুক্ত করতে হইলে কোন দিক থেকে সম্ভাবনাময়, আপনি বললেন যে জনসংখ্যার দিক থেকে, আপনি বললেন যে অর্থনীতির দিক থেকে বাংলাদেশ অনেক সম্ভাবনাময় একটি দেশ, আপনি বলতে পারেন ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। তাহলে এই যে একটা নির্দিষ্ট দৃষ্টিকোণ, নির্দিষ্ট বিষয় বা দৃষ্টিকোণ থেকে বিচার করা বা আলোচনা করা, অর্থাৎ বাংলাদেশ যে সম্ভাবনাময় এটা কোন দৃষ্টিকোণ থেকে আপনি বিচার করতেছেন, হ্যাঁ, কোন দৃষ্টিকোণ থেকে আপনি আলোচনা করতেছেন, এইটা মেনশন করে দেওয়ার জন্য বেসিক্যালি ইন টার্মস অফ ব্যবহার করা হয়। ওকে, তাহলে এই জায়গায় যে যেমনটা আমি এই ব্যবহারের পরে যে যেমনটা ব্যবহার করছি মানে লিখছি সেটা হচ্ছে ইন টার্মস অফ কস্ট দিস মডেল ইজ মাচ মোর অ্যাফোর্ডেবল দেন দ্য প্রিভিয়াস ওয়ান। আমি একটু লিখি ইন টার্মস অফ কস্ট আমরা বলছিলাম যে ইন টার্মস অফ এর অংশটুকু বাক্যের শুরুতে বা শেষে যে কোনো জায়গায় ব্যবহার করা যায়। আমি এখন বাক্যের শুরুতে ব্যবহার করছি এবং বাক্যের শুরুতে ব্যবহার করলে একটা কমা দিতে হয়, দিলাম। এবার বললাম ইন টার্মস অফ কস্ট, তাহলে খরচের দিক থেকে কি, দিস মডেল ইজ মাচ মোর অ্যাফোর্ডেবল, দিস মডেল ইজ মাচ মোর affordable than the previous one, তাহলে একটু খেয়াল করেন এই যে এই মডেলটা কোন মডেল, ধরেন যে কোনো কিছুর হইতে পারে, এটা অর্থনীতির মডেল বা যে কোনো কিছুর মডেল হইতে পারে। এই মডেলটা আগের মডেলের থেকে অনেক বেশি অ্যাফোর্ডেবল। অ্যাফোর্ড মানে হচ্ছে সহজে পাওয়া যায়, হ্যাঁ, আমি সহজে এটাকে পাইতে পারি, এটাকে বলা হয় অ্যাফোর্ডেবল। তাহলে এই মডেলটা আগের মডেলের চেয়ে বেশি অ্যাফোর্ডেবল। এখন আসলে কোন দিক থেকে অ্যাফোর্ডেবল, এটা কি সব জায়গায় অ্যাভেলেবেল নাকি এটা খরচ কম, এটার কোন দিক থেকে আপনি মেনশন করে দিলেন। ওই মেনশন করার জন্য আপনি বললেন ইন টার্মস অফ কস্ট, খরচের দিক থেকে অর্থাৎ ব্যয়ের দিক থেকে এই মডেলটা অনেক বেশি আগেরটা চেয়ে অ্যাফোর্ডেবল। অর্থাৎ এই মডেলে যদি আপনি কোনো একটা কিছু বানান, ধরেন আপনাকে মসজিদ বানাবেন বা আপনি মন্দির বানাবেন, অথবা আপনি দরিদ্রদের জন্য কোনো একটা প্রকল্প আপনি চালু করতেছেন, এটাকে আমরা মডেল বলতেছি। এই মডেলটা সহজেই দরিদ্ররা কিনতে পারবে। আমি কেন বললাম, কারণ কস্টের দিক থেকে এটা অনেক বেশি অ্যাফোর্ডেবল। এখন আমি যদি বলতাম ইন টার্মস অফ অ্যাভেইলেবিলিটি, সহজলভ্যতার দিক থেকে, অর্থাৎ যেখানে সেখানেই পাওয়া যায়, তাহলে এটা কেন অ্যাফোর্ডেবল, কারণ এটা সহজলভ্য। তাহলে কোন দিক থেকে এই মডেলটাকে আপনি বিচার করতেছেন, এটাকে আমরা বলতেছি ইন টার্মস অফ দিয়ে লেখা হয়। তাহলে এই বাক্যটার ব্যাখ্যায় আমরা কি লিখলাম এই বইয়ে একটু দেখি। এখানে ইন টার্মস অফ শব্দগুচ্ছটি ব্যবহার করা হয়েছে একটি বিশেষ দিক বা বিষয় উল্লেখ করার জন্য, যা এক্ষেত্রে খরচ। অর্থাৎ এক্ষেত্রে মানে কি, এই বাক্যের ক্ষেত্রে খরচ।
এটি বোঝাচ্ছে যে আলোচনা বা মূল্যায়নের জন্য বিশেষ করে খরচের দিক থেকে এই মডেলটি তুলনামূলক সুবিধাজনক। ইন টার্মস অফ সাধারণত কোনো বিষয়কে বিশ্লেষণ করার সময় ব্যবহৃত হয় যাতে স্পষ্টভাবে বোঝা যায় কোন দিক থেকে আলোচনা করা হচ্ছে। ওকে, অবশ্যই এই বাক্যটার যে যেমনটা ব্যবহার করছি সেটার বাংলা অর্থ এটার নিচে দেয়া আছে যে খরচের দিক থেকে এই মডেলটি আগেরটির তুলনায় অনেক বেশি সাশ্রয়ী। অ্যাফোর্ডেবল মানে সাশ্রয়ী, সহজেই নিতে পারে, কিনতে পারবে। ওকে, সো এখন আমরা কি করলাম, এই এক্সাম্পল দিলাম, এক্সাম্পলের ব্যাখ্যাটা এখন আলোচনা করলাম। তারপর এই ইন টার্মস অফ নিয়ে আরও কিছু বাক্য লাগবে না আমাদের শেখার জন্য, ভালো করে বোঝার জন্য ব্যাপারটা। সেখানে আরও 5টা বাক্য আছে। তা আমরা এই ক্লাস এখন 5টা বাক্য আলোচনা করব। তার আগে আপনারা যারা লাইভটা দেখতেছেন তারা একটু বলেন যে ইন টার্মস অফের আলোচনাটা বুঝছেন কিনা। আমি এখন যেভাবে আলোচনা করছি বইয়ে এভাবেই করেই দেয়া আছে, একেবারে হুবহু। যারা বই অলরেডি পাইছেন প্রথম 500 প্রি অর্ডারের ক্ষেত্রে তারা একটু দেখলে বুঝবেন, ঠিক আছে? তারা একটু দেখলেই বুঝতে পারবেন। তাহলে প্রথমে কি এটা কোথায় ব্যবহার করা হয়, তারপর এটা সম্পর্কে একটা উদাহরণ, ওই উদাহরণটার বাংলা, তারপরে এই উদাহরণটা কিভাবে এখানে ব্যবহার হইলো এটার একটা ব্যাখ্যা। এখন আরও কিছু উদাহরণ আমরা আলোচনা করব। সো নাও ইজ ইউ টার্ন টু রেসপন্স দ্যাট আপনারা এটা বুঝতে পারছেন কিনা। যদি বুঝতে পারেন, না বুঝতে পারলেও সমস্যা নেই, আমরা আরও এক্সাম্পলে যাব, কিন্তু ওইখানে আরও এক্সাম্পল আছে, ওই এক্সাম্পলগুলো দেখার মাধ্যমে কিন্তু আপনি অটোমেটিক্যালি বুঝে ফেলতে পারবেন। তারপরেও কতটুকু আলোচনাটা বুঝছেন আমি একটু দেখি, কারা কারা কীভাবে যুক্ত হয়েছেন এখানে। ওকে, আচ্ছা দেখেন এখন তাহলে এটার অর্থ কি, ইন টার্মস অফ কস্ট, খরচের দিক থেকে দিস মডেল ইজ মাচ মোর অ্যাফোর্ডেবল দ্যান দ্য প্রিভিয়াস ওয়ান, আগেরটার চেয়ে এই মডেলটা অনেক বেশি সাশ্রয়ী। ওকে, আমরা এখন কি করব, আমরা এখন এটা দিয়ে আরও বাক্য প্র্যাকটিস করব। তাহলে আমরা দেখব আরও কিছু উদাহরণের প্রথম বাক্যটা কি আছে। প্রথম বাক্যতে বলা আছে ইন টার্মস অফ পপুলেশন ডেন্সিটি, অর্থাৎ জনসংখ্যার ঘনত্বের দিক থেকে। তাহলে আমাদের উই হ্যাভ টু সে ইন টার্মস অফ পপুলেশন। এই যে পপুলেশন ডেন্সিটি, আপনি যদি এটার অর্থ না পারেন টেনশন করার কোনো কারণ আছে না, কারণ এই উদাহরণগুলোর পরেই আপনার এই উদাহরণগুলোর ভিতরে যে শব্দগুলা, ভোকাবুলারিগুলো আছে সেগুলোর বাংলা উচ্চারণ সহ অর্থ দেওয়া হয়েছে। যে পপুলেশন ডেন্সিটি মানে হচ্ছে জনসংখ্যার ঘনত্ব। ক্রাউডেড নামে এক্সাম্পলে একটা শব্দ আছে, ইনফ্রাস্ট্রাকচার আছে, ইমপ্রুভমেন্ট আছে, ইকোনমিক গ্রোথ আছে, রিমার্কেবল আছে। সো এইখানে 5টা সেন্টেন্স থেকে যে ভোকাবুলারিগুলা আগে কখনো ব্যাখ্যা করিনি বা ভোকাবুলারি ইম্পর্টেন্ট, এগুলো এখানে দেওয়া হয়েছে। দেখেন তাহলে ইন টার্মস অফ পপুলেশন ডেন্সিটি জনসংখ্যার ঘনত্বের দিক থেকে। এখন কি ঘনত্বের দিক থেকে, বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ক্রাউডেড কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশকে আমি সংক্ষিপ্ত করে বিডি লিখলাম, বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য। এই যে ওয়ান অফ দ্যার ব্যবহারটাও নিয়ে আলাদা একটা টপিক আছে। ওয়ান অফ দ্য বাক্যে কীভাবে ব্যবহার করব এবং অর্থ কী, এটা আলাদা একটা টপিক আছে। আমি একটু পেজ নাম্বারটাও আপনাদের বলে দিতে চাই। হ্যাঁ, 32 নাম্বার অধ্যায়, মানে 32 নাম্বার সিরিয়ালে অধ্যায়টা 237 নাম্বার পেজে, মানে এই অধ্যায়টা মোস্ট অফ দ্য, ওয়ান অফ দ্য, বোথ অফ, এনাফ, এই 4টা টপিক নিয়ে একটা অধ্যায় করা হয়েছে। ওই অধ্যায়ে ওয়ান অফ দ্য আছে। ওয়ান অফ দ্য মানে হচ্ছে অনেকের মধ্যে একজন অথবা অন্যতম। তাহলে বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য কি, ওয়ান অফ দ্য মোস্ট ক্রাউডেড countries in the world. আপনারা এই বইয়ে নাই কি বলেন, এই যে এই বাক্যের মধ্যে ইন টার্মস অফ আর ওয়ান অফ দ্য হচ্ছে আলাদা একটা গুরুত্ব বহন করছে। এই দুইটাকে আমি আলাদা টপিক বানাই ফেলছি। এখন বলতে পারেন ভাই তাহলে কি আমাদের এই বাংলাদেশ ইজ এই ধরনের বাক্য নাই? হ্যাঁ, এটা টেন্সের মধ্যে আলোচনা করা আছে। বাংলাদেশ কি, বাংলাদেশ এইটা, বাংলাদেশ ওইটা, এরকম। ইজ এখানে মেইন ভার্ব, তাহলে এম ইজ আর মেইন ভার্ব হিসাবে যখন ব্যবহার হয় উদাহরণ সহ টেন্সের একটা টপিকের ভিতর আলোচনা করা হয়েছে। কন্টিনিউয়াস টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে এম ইজ আর কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। তা আমি কি করলাম, এই বইয়ে কন্টিনিউয়াস টেন্সটা শেষ হওয়ার পরে
নোটে আকারে বক্স করে ওইখানে লিখে ব্যাখ্যা করছি যে অ্যাম ইজ আর কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে বা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার হলেও এগুলা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, তখন এগুলা প্রেজেন্ট ইনডিফিনিট মানে সাধারণ বর্তমানের মতন অর্থ দেয়। যেমন 3টা 4টা 5টা উদাহরণ দিয়ে দিয়েছি। সো আপনার কনফিউশনের জায়গায় কোথায় রাখবেন, এই বইটা একবার দেখেন। ইউ ডোন্ট নিড টু বাই দিস, পারচেজ দিস বুক, জাস্ট এটাকে অবজার্ভ করেন, দেখেন, 1-2টা ক্লাস করার মাধ্যমে বুঝবেন যে এই বইটা ইটস রিয়েলি এফেক্টিভ ফর ইউ। আপনি যদি এসএসসির স্টুডেন্টও হন, যারা এসএ প্যারাগ্রাফ মুখস্থ করে করে আসেন, প্যাসেজ পড়লে বুঝেন না, আরও নানান ধরনের সমস্যা, যারা আইএলস দিবেন, যারা ব্যাংক বিসিএস এর পরীক্ষা দিবেন, আপনারা কি করেন, শুধু প্রিলি পড়েন, প্রিলি পাস করার পর আর রিটেন আগাইতে পারেন না। কেন? কারণ আপনার তো আসল বেস লাইনটা স্ট্রং না। আপনি তো এমসিকিউ মুখস্থ করে করে, আপনি তো গ্রামারের নাম মুখস্থ করে করে আগাইছেন। সমস্যাটা তো এই জায়গায় হয়েছে। আপনি শিখছেন ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ট্রানজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্ব, আপনি শিখছেন ড্যাংলিং মডিফায়ার, আপনি শিখছেন ইনভার্সন, আপনি শিখছেন সাবজাংটিভ। আপনি ইংলিশ শেখেন নাই, আপনি ইংলিশ লিখা, ইংলিশ বোঝা, এই ব্যাপারগুলো শেখেন নাই। আপনি জীবনের পদে পদে সব জায়গায় সমস্যায় পড়বেন। ইভেন আমাকে অনেকে কোয়েশ্চেন করে, ভাই আপনার বইয়ে কি ক্লজ কত প্রকার ও কি কি এগুলো আছে? আমি বলি না, নাই। এরকম হইলে বই কেনার দরকার নাই। ক্লজ তো জানার দরকার নাই। ক্লজ মানে কি বলেন? আমরা যখন ডিপেন্ডেন্ট ক্লজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলি, তার মানে কি? দুইটা বাক্য, একটা বাক্য পুরা স্বাধীন একেবারে, আরেকটা বাক্য স্বাধীন না। এখন আপনি এইটা জেনে তো দরকার নাই, স্বাধীন না এবং স্বাধীন দুইটা বাক্য মিলে যখন একটা বাক্য হয়। আমি তাহলে এই বইয়ে এগুলো কীভাবে আলোচনা করছি? আমি আলোচনা করছি এইভাবে যে ডাব্লিউএস ওয়ার্ডগুলা কনজাংশন হিসেবে ব্যবহার করে কিভাবে একটা বাক্যর ভিতরে দুইটা বাক্য অ্যাড করা যায়। অর্থাৎ তারপরে আমি টপিক বানাইছি, যেমন হোয়াট, উইচ, ওয়েন, হ্যাঁ, হাউ, এগুলো সবগুলো এক একটা টপিক। তাহলে আমি কি লিখছি? হাউ দিয়ে কিভাবে আপনি একটা বাক্যের ভিতরে আর একটা বাক্য যুক্ত করে একটা বড় কথা বানাবেন। তাহলে আপনার হাউ দিয়ে যে বাক্যটা হইছে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, আর হাউ ছাড়া আরেকটা যে বাক্য এটার সাথে যুক্ত হইয়া পুরো একটা কথা হইছে, ওই স্বাধীন বাক্যটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলি। তা আপনার রাইটিং শেখার জন্য, ইংলিশ শেখার জন্য ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা, ডিপেন্ডেন্ট ক্লজ, সেটা তো আপনার শেখার দরকার নাই। আপনার শেখা দরকার হাউ দিয়ে কিভাবে বড় বাক্য বানাইতে পারবো। হাউ দিয়ে এই ইন টার্মস অফ, এটা কি প্রেপোজিশন, এটা কি কনজাংশন, এটা কোন ধরনের পার্সোপিস, এইটা তো জানা ইম্পর্টেন্ট না। ইন টার্মস অফ দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হবে এটা ইম্পর্টেন্ট। এখন বলতে পারো ভাই কিছু কিছু চাকরির পরীক্ষায় আসে। আমি নিজে বাংলাদেশ কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার ছিলাম, 2টা বিসিএস এর রিটেন দিছি, 44-এর আপনার রিটেন টিকে আসি, ভাইবা তো পিছায় আছে দেশের অবস্থার কারণে। 4500 আশা করি ইংলিশ টিকবো, হ্যাঁ, কিন্তু আমি ওই সেক্টরে এখন নাই, যদিও আমি ওদিক থেকে বেরিয়ে আসতেছি। যাই হোক, এটা ভিন্ন কেস। কিন্তু এখন আপনি বলতে পারেন ভাই প্রিলিতে তো আসে, প্রিলিতে 1-2টা খুবই, বিশেষ করে আপনার 14 গ্রেড, 13 গ্রেড, 12 গ্রেডের এই ধরনের এক্সামগুলোতে এরকম নাম আসে। আদারওয়াইজ সেন্টেন্স কারেকশন আছে। তারপর যারা আইবিএ দিবেন, যারা আইএলস দিবেন, তাদের তো নাম মুখস্থর দরকারই নাই। এই যে আপনারা মুখস্থ করেন ভাই এই বই কি অ্যাপোজিশন আছে, আরে ভাই আপনার অ্যাপোজিশন জেনে কি হবে? আপনি জানবেন এটা না, আপনি জানবেন যে 2টা কমার একটা বাক্যের ভিতরে আরও এক্সট্রা ইনফরমেশন করার অনেকগুলো পদ্ধতির মধ্যে একটা হচ্ছে 2টা কমা দিয়ে একটা অংশ যোগ করা যায়। যেমন আমি বললাম হাবিব, ধরেন ডোনাল্ড ট্রাম্প, আমি লিখলাম ট্রাম্প, হ্যাঁ, ট্রাম্পের বয়স ধরেন 70, কমা দিলাম, তো ট্রাম্প লাভস টু, এরকম কিছু একটা আমি বললাম। এই যে 2টা কমার ভিতরে এক্সট্রা ইনফরমেশন যুক্ত করলাম, এটা একটা শব্দ হয়েছে, এটা আরও বড় আকারেও যুক্ত করা যায়, ট্রাম্প, এরকম। এইটা হচ্ছে অ্যাপোজিশন। এখন এটার নাম যে অ্যাপোজিশন, আপনার তো এটা জানার দরকার নাই। আমি এই বইয়ে লিখছি হচ্ছে 2টা, মানে কতভাবে আপনি একটা সেন্টেন্সে অতিরিক্ত তথ্য যুক্ত করতে পারেন। তার মধ্যে লাস্টের টপিকটা হচ্ছে 2টা ড্যাশের মাধ্যমে এবং 2টা কমার মাধ্যমে আপনি অতিরিক্ত তথ্য যুক্ত করতে পারেন। ডোন্ট ইউ থিঙ্ক এইটা ইম্পর্টেন্ট ওইটা জানার চেয়ে অ্যাপোজিশন জিনিসটা কি? আপনি কেন এত নাম মুখস্থ করতে যাচ্ছেন? যারা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট, যারা ভালো ইংলিশ পড়ে, তারা কি নামগুলো মুখস্থ করে নাকি তাকে ইংলিশটা শেখে? আমাকে বলেন। সো আপনারা কিন্তু এই জায়গায় পিছায় পড়েন, সমস্যা হচ্ছে এইটা। আচ্ছা, যাই হোক, এখন আসেন কারা কারা যুক্ত আছেন। এখন ইন টার্মস অফ আমরা প্র্যাকটিসে চলে যাব। সো আমার এই কথাগুলো যে যত তাড়াতাড়ি অনুধাবন করতে পারেন, আমি জানি যারা
ছোটোবেলা থেকে স্ট্রাকচার, গ্রামারের নাম এইসব শিখে অভ্যস্ত তারা কারো আমার কথা খারাপ লাগতে পারে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি একটু আমার ব্যাচগুলোর স্টুডেন্টদের থেকে জিজ্ঞাসা কইরেন। আমি দরকার হলে ব্যাচগুলোর স্টুডেন্টদেরকে পেজে মেনশন দিব, তাদের থেকে আপনি নিয়েন যে কোনটা বেটার, হ্যাঁ, স্ট্রাকচার মুখস্থ করা, নাম মুখস্থ করে করে ইংলিশ শেখা, নাকি হচ্ছে শব্দ ধরে ইংলিশ শেখা। যে কুডেফ মানে কি, কুডেফটা আমরা কিভাবে বাক্যে ব্যবহার করি। আমি বললাম যে আপনি কোনো একটা কাজ আগে করতে পারতেন কিন্তু করেন নাই, এমন সিচুয়েশন আমরা কুডেফ ব্যবহার করি। যেমন ফর এক্সাম্পল আমি আপনাকে বললাম আপনি আরও ভালো করে পড়াশোনা করতে পারতেন, তাইলে পরীক্ষা ফেল করতেন না। তাহলে এই যে ভালো করে পড়াশোনা করতে পারতেন এইটাকে আমরা, তাহলে আপনি তো করেন নাই, তাহলে ইউ কুড হ্যাভ স্টাডিড হার্ডার, আপনি আরও ভালো করে পড়তে পারতেন। আমি এই কুডেফকে একটা টপিক বানানোর চেষ্টা করছি। এই কুডেফই একটা টপিক। কুডেফটা ব্যবহার কোথায় করবেন, কুডেফের এক্সাম্পল, ওই এক্সাম্পলের ব্যাখ্যা, তারপরে আরও কিছু এক্সাম্পল, ওই এক্সাম্পল থেকে ভোকাবুলারিগুলো দিয়েছি উচ্চারণ সহ। তাহলে আপনার তো জানার দরকার নাই, এখানে কুডেফটা কি, নাম কি, এসব জানা কি দরকার আছে? নাই, আমার ধারণা নাই। আমি প্র্যাকটিক্যাল লাইফ থেকে IBA থেকে MBA করছি। আমার লাইফের আপনি যত ভালো ইংলিশ স্পিকার আছে, যত ভালো ইংলিশ জানে, তাদেরকে একটু জাস্ট জিজ্ঞাসা করেন যে ভাই আমার কি এইসবের দরকার আছে, তাদের মাথা খারাপ হবে। ভাই ড্যাংলিং মডিফায়ারের নাম আপনি জেনে কি করবেন, আপনি ইনভার্সনের নাম জেনে কি করবেন। ইনভার্সনের ব্যাপারটা আসলে কি, যখন আমরা কোনো একটা বাক্য নেগেটিভ শব্দ দিয়ে শুরু করি, যেমন এগুলো নো সোনার হেড আছে, নট অনলি আছে, নো সোনার হেড এরকম আছে, অথবা নিদার শব্দটা একটা নেগেটিভ, নট অনলির নটটা একটা নেগেটিভ, নো সোনারের একটা নেগেটিভ, তখন আমাদের কি করতে হয়, আমাদের সাবজেক্টের আগে অক্সিলারি ভার্বটা ব্যবহার করে বাক্য তৈরি করতে হয়। তা আপনার ইনভার্সন নাম জানার তো দরকার নাই। আমি তো আপনাকে বইয়ে শেখাচ্ছি নো সোনার হেড কোন পরিস্থিতিতে ব্যবহার করা হয়, এটা দিয়ে কীভাবে বাক্য তৈরি করবেন, এটা জানলেই তো আপনার হইল। তো আমি তখন এখানে কি আলোচনা করলাম যে নো সোনার হেডের শুরুতে নো আগে শুরু হয়েছে, নেগেটিভ দিয়ে যদি আগে শুরু হয় তাহলে অক্সিলারি ভার্ব আগে আনতে হয়। এটার একটা প্রমাণ দেখবেন, আমরা নো সোনার বলার সময় বলি নো সোনার হেড, তাহলে নো সোনার হেড আই গন দেয়ার, ফর এক্সাম্পল গন দেয়ার, বাকিটা আরও লিখলাম না। তাহলে এই যে নো সোনার, এখানে হেডটা কেন আগে আসলো, আপনার মাথায় কোয়েশ্চেন কি, আপনি শিখেন এটা ইনভার্সন। নো দিয়ে শুরু হয়েছে, নট অনলি নট দিয়ে শুরু হয়েছে, নিদার দিয়ে শুরু হয়েছে, এটাকে আমরা ইনভার্সন, এটাকে ইনভার্সন জানার আপনার দরকার নাই। আপনি নিদার নর দিয়ে, হ্যাঁ, তারপরে হচ্ছে আইদার অর দিয়ে, নট অনলি বাট অলসো দিয়ে, নো সোনার হেড দিয়ে, সুন আফটার, অ্যাজ সুন অ্যাজ, এগুলা দিয়ে কিভাবে বাক্যে কিভাবে ব্যবহার করবেন এবং কিভাবে বাক্য তৈরি করবেন, এইটা হচ্ছে অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড অফ লার্নিং ইংলিশ, বা ইংলিশ শেখার একটা অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড। ওকে, আমরা এখন যাব হচ্ছে প্র্যাকটিসে। প্র্যাকটিস তো একটা লিখছি এখানে, যে ইন টার্মস অফ পপুলেশন ডেন্সিটি, জনসংখ্যার ঘনত্বের দিক থেকে বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ক্রাউডেড কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশ বিশ্বের মোস্ট ক্রাউডেড কান্ট্রিজ, সবচেয়ে জনবহুল দেশগুলোর মধ্যে একটা, অথবা জনবহুল দেশগুলোর মধ্যে অন্যতম। দেখেন আমি বলছিলাম এই বইটা যদি আপনি নেন তাহলে এটা শুধু রাইটিং না, এটা আপনার স্পিকিং এবং রিডিং বুঝতে সাহায্য করবে অনেক বেশি, অ্যাডভান্স লেভেলের গুলা। আইএলটিএস যারা দিবেন, ব্যাংক বিসিএস এর প্যাসেজ পড়তে হিমশিম খাইতেছেন, এসএসসির প্যাসেজ বুঝেন না। এখন কেন বললাম, কারণ ইন টার্মস অফটা এই জায়গায় কি অর্থে ব্যবহার করা হয়েছে এটা তো আমরা আমাদের এই বইয়ের এই টপিকের আলোচনা থেকে বুঝতে পারতেছি, নাম্বার 1। নাম্বার 2, ওয়ান অফ দ্য, এখানে কি অর্থটা কি দিচ্ছে, এটা ওয়ান অফ দ্য টপিকে আলোচনা করা হয়েছে। তাহলে বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ক্রাউডেড কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের জনবহুল দেশগুলোর মধ্যে অন্যতম। এই যে জনবহুল দেশগুলোর মধ্যে অন্যতম, এই কথাটার অর্থ আমি বুঝলাম কীভাবে, এটা এইভাবেই হবে। বা জনবহুল দেশগুলোর মধ্যে একটি, এই কথা আমি কিভাবে বুঝলাম, এটা ওয়ান অফ দ্য আছে, এই আলোচনাটা ওয়ান অফ দ্য টপিকে আছে, ওয়ান অফ দ্য আলাদা টপিকে আছে। তাহলে এবার বুঝেন যে আপনার এটা ইফেক্টিভ কিনা। আপনার বারবার আমি বলি এই বই আপনি কেনার দরকার নাই, বাজারে ইউ হ্যাভ আ লট অফ অপশনস। হ্যাঁ, ফ্রি হ্যান্ড রাইটিংয়ের হয়তো অপশনস কম, কিন্তু আপনার অপশন আছে এত অনলাইন মাধ্যম। আপনি বইটা দেখেন, ইউ ডোন্ট নিড টু পারচেজ দিস বুক, জাস্ট ইউ অবজার্ভ দিস বুক, ইউ লুক এট দিস বুক, এটা দেখেন, দেখে আপনি আরও বুঝেন মানে আপনি এটা ইফেক্টিভ হবে কিনা।
সূচিপত্রটা দেখলেই আপনার পছন্দ হওয়ার কথা, আই হোপ। এরপরে ভিতরের কয়েকটা টপিক দেখবেন, তাইলেই তো হইল। ওকে, আচ্ছা দেখি কারা কারা আমাদের সাথে আছে। আমাদের সাথে অনেকেই আছে। ইন টার্মস অফ রিসার্চ, বিডি সিচুয়েশন ইজ ওয়ান অফ দ্য লেস পজিশন। ইন টার্মস অফ রিসার্চের দিক থেকে, হ্যাঁ, দিক থেকে বাংলাদেশের সিচুয়েশনকে বিডি সিচুয়েশন না, এটা বলতে হয় যে দ্য সিচুয়েশন অফ বাংলাদেশ। এখন বলতে হবে ভাই এটা কি আপনার বইয়ে আলোচনা আছে? আছে। এই বইয়ের একটা টপিক আছে ইম্পর্টেন্ট নোটস, মানে গুরুত্বপূর্ণ নোট। ওইখানে মালিকানা বোঝানোর জন্য আমরা দুইটা পদ্ধতিতে এটা বোঝাই। একটা হচ্ছে এই যে মালিকানা মানে কি, যে বাংলাদেশের সিচুয়েশনটা কার মালিকানা এটা। যেমন আমি যদি বলি আমার গাড়িটা কার? আমার। হ্যাঁ, তাহলে আমার সিচুয়েশনটা কার? আমার। এটা একটা মালিকানা। এটা বোঝানোর জন্য দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে অ্যাপোস্ট্রফি দিয়ে, আমি বললাম সাইফুলের সিচুয়েশন, তাহলে সাইফুলস সিচুয়েশন, অথবা দ্য সিচুয়েশন অফ সাইফুল, এভাবে বোঝা। এটা ইম্পর্টেন্ট নোটসে একটা পয়েন্টে এটা বলা আছে, এটা ব্যাখ্যা করা আছে। তাহলে বাংলাদেশের সিচুয়েশন, এটাকে আমরা কীভাবে বলবো? দ্য সিচুয়েশন অফ বাংলাদেশ। আপনার কথা ঠিক আছে, সাইফুর রহমান স্যার খান স্যারের বুক ও তার কথা মিল আছে, আপনি আপনার বইয়ের এই জন্য ক্রয় করছি। খান স্যারের বুক ও তার কথার সাথে আপনার মিল আছে, আমি আপনার বই এই জন্য ক্রয় করছি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, বুকের পিডিএফ পাইছি না, বুকের পিডিএফ অসম্ভব। কি বলেন আপনি? গত 2-2.5 বছর রিসার্চ করে বই বানাইছি। এটা এত সোজা না। এই টপিকগুলা আপনি যেখান থেকে যেভাবে সংগ্রহ, এটা বইয়ে বের করে এত সোজা না। হ্যাঁ, এটা আমি 7-8 বছর ধরে পড়াই, 2017 সাল থেকে ট্রেনিং করাই ইংলিশের। এতদিন আমার বই আসে নাই কেন? এই বই আনতে অনেক কষ্ট হয়েছে। এই বইটা আমি পিডিএফ দিয়ে দিব, আর জনে পিডিএফ ঘুরতে থাকবে। এটা এইগুলা হয় কোন ধরনের? রাতারাতি 1 সপ্তাহের মধ্যে আপনি কোনো বই বানিয়ে ফেললেন। ধরেন ভোকাবুলারির একটা নর্মাল বই আমি চ্যাট জিপিটি সার্চ করে বানিয়ে ফেললাম, এরকম। এই বই আপনি চ্যাট জিপিটি সার্চ করলেও এটা লিখতে 2-2.5 বছর লাগবে। এত সোজা না। এটা ব্যাখ্যা বিশ্লেষণ কত কিছু করা লাগছে। টপিক তো আর দেখেন, সেন্টেন্স তো আর আমি বানাই নাই, সেন্টেন্স আমি কালেকশন করছি। ফাইন, কালেকশন করে সেন্টেন্সটা ঠিক আছে কিনা দেখতে হয়েছে না, পুরো বিশ্লেষণ ট্রান্সলেশনটা ঠিক আছে কিনা, সেন্টেন্সের ব্যবহারের সাথে আমার ব্যাখ্যা মিল হইল কিনা, এগুলো দেখা লাগছে না। অনেক আছে। এটার পিডিএফ দিয়ে দিব আর জনে ঘুরতে থাকবে। কেমনে সম্ভব ভাই? পিডিএফ ব্যাচে সস্তা জিনিসপত্রগুলার, অল্পতে যেগুলো হয়ে যায়। আম সরি টু সে দ্যাট, কেউ যদি এটাতে হার্ড হয়ে থাকেন। আচ্ছা, আমরা পরে আরেকটা ইয়াতে যাই, এক্সাম্পলে যাই। যারা প্রথম 500 বইয়ের অর্ডারে ছিলেন, মানে সোফার যারা বই নিছেন, তারা গ্রুপ আছে, তাদের জন্য একটা, ওই গ্রুপটাতে এখনও যদি কেউ যুক্ত না হয়ে থাকেন যুক্ত হয়ে যাবেন। কারণ হচ্ছে এই বইটাতে বানানগত 2-1টা এদিক সেদিক থাকতে পারে, ভুলগুলা, এগুলো আমি কালকের মধ্যে পিডিএফ দিয়ে দিব। হ্যাঁ, যেমন কিছু জিনিস ধরেন কি বলে এক্সট্রা থাকে না, টাইপিংয়ের ক্ষেত্রে ঝামেলা হয়, এরকম যেটা গ্রামারগত সমস্যা আছে। যেমন আমি এক জায়গায় দেখলাম প্রোটেস্টের পরে ন্যাচারালি এগেনস্ট হয়। প্রোটেস্ট এগেনস্ট, কোনটার এগেনস্টে আপনি প্রতিবাদ করতেছেন, এগেনস্ট লেখাটা ওঠে নাই, এগেনস্টটা ওঠে নাই, ওইটা আমি কারেকশন করে দিব, কারেকশন করে পিডিএফ দিয়ে দিব। সো ওই গ্রুপটাতে যুক্ত হয়ে যাবেন, ঠিক আছে? ওকে, আসেন আমরা আরও একটা এক্সাম্পল যাই। ইন টার্মস অফ ইনফ্রাস্ট্রাকচার, in terms of infrastructure, স্ট্রাকচার, অবকাঠামোগত দিক থেকে বা অবকাঠামোর দিক থেকে। অবকাঠামো মানে হচ্ছে এই যে পদ্মা সেতু, হাইওয়ে, এক্সপ্রেসওয়ে, এগুলোকে অবকাঠামোগত উন্নয়ন বলা হয়। তাহলে ইন টার্মস অফ ইনফ্রাস্ট্রাকচার, অবকাঠামোর দিক থেকে, the new metro rail system in Dhaka is a significant improvement. The new metro rail system in Dhaka ঢাকাতে নতুন মেট্রো রেল সিস্টেমটা কি? সিস্টেমটা আমাদের এখানে বলছে ইজ আ সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট, ইজ আ significant improvement
ইমপ্রুভমেন্ট। খেয়াল করে তো আপনার ঢাকাতে মেট্রো রেলটা একটা সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট, মানে উল্লেখযোগ্য একটা উন্নতি। এখন এটা কোন দিক থেকে ব্যাখ্যা করে স্পষ্ট করে দিয়েছে, এটা একটা ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামো, নিশ্চয়ই অবকাঠামোগত উন্নয়ন এটা। তাহলে অবকাঠামোর দিক থেকে আমরা যদি বিবেচনা করি, এখন এটা আপনি অবকাঠামোর দিক থেকে বিবেচনা করে আপনার ছেলে যদি বলেন ভাই আমি অর্থনীতির দিক থেকে বলতে চাই, তাহলে ইন টার্মস অফ ফাইন্যান্স, হ্যাঁ, অথবা ফাইন্যান্সিয়াল সিচুয়েশন, এরকম কিছু একটা আপনি দিলেন, তাহলে অর্থনীতির দিক থেকে। এটা অবকাঠামোর দিক থেকে নিউ মেট্রো রেল সিস্টেম ইন ঢাকার নতুন মেট্রো রেল সিস্টেমটা একটা উল্লেখযোগ্য ইমপ্রুভমেন্ট, মানে উন্নতি। তাহলে আমরা আরেকটা বাক্য দেখি কেউ একজন কি পাঠাইছেন। কিভাবে বইটা দেখতে পাবো? হ্যাঁ, বইটা দেখার জন্য পেজে মেসেজ করলে আপনাকে ডেমো পেজ দিয়ে দিবে, কন্টেন্ট লিস্টটা দিয়ে দিবে, আর কয়েকটা টপিক দিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা, বুকের নাম কি? ফ্রি হ্যান্ড রাইটিং বই, আমার নাম বলতে হবে। হ্যাঁ, বইটা মূলত আমি কোনো আলাদা নাম দিই নাই, আমার নাম হাবিব রহমান, এই নামেই বইটা চলবে, রহমান। পেজটা জয়েন ইংলিশ পেজটা ঘুরে দেখলেই তো বইয়ের অনেকগুলো প্রমোশনের পোস্ট পেয়ে যাবেন। আমরা আরও একটা এক্সাম্পল দেখব এখন এই টপিকটা ক্লিয়ার হওয়ার জন্য। চায়না ইজ এহেজ অফ মোস্ট আদার কান্ট্রিজ ইন টার্মস অফ ইকোনমিক গ্রোথ। খেয়াল করেন, চায়না, এবার ইন টার্মস অফটা শেষে ব্যবহার করছি। চায়না ইজ ahead of most other, এই যে মোস্ট আদার, নো আদার, তারপরে অল আদার, ভেরি ফিউ, এগুলা আলাদা টপিক, এগুলো এক একটা আলাদা টপিক। তাহলে আপনি বুঝেন আপনি কোন সেক্টরে মানে রিসার্চ করে কোন কোন জায়গায় হাত দেই নাই, ব্যাপারটা হচ্ছে এটা। অনেক জায়গা থেকে ব্যাপারগুলো নিয়ে আসছি, একটু খেয়াল করেন যে চায়না ইজ ahead of most other countries, ahead of মানে সামনে, হ্যাঁ, মানে আগানো আর কি, মোস্ট আদার কান্ট্রিজ ইন টার্মস অফ। এখন কোন দিক থেকে? মোস্ট আদার, অন্য অধিকাংশ। এই যে মোস্ট আদারের অর্থ যে অন্য অধিকাংশ, এটা মোস্ট আদারের চ্যাপ্টারে পাবেন। ভেরি ফিউ, অল আদার, নো আদার, মোস্ট আদার, এনি আদার, এগুলা এই পাঁচটা নিয়ে একটা চ্যাপ্টার, এবং প্রত্যেকটা আলাদা আলাদা করে আলোচনা করা হয়েছে। তাহলে অন্য অধিকাংশ দেশের থেকে চায়না এগিয়ে। এখন আসলে কোন দিক থেকে এগিয়ে এটা তো আপনি মেনশন করতে চান, তাহলে বাক্যটা আর একটু বড় হইলে স্ট্যান্ডার্ড হয়ে গেল। আপনি এখন বলবেন অর্থনৈতিক প্রবৃদ্ধির দিক থেকে, তাহলে ইন টার্মস অফ ইকোনমিক, দেখেন এবার ইন টার্মস অফ শেষে ব্যবহার করছি আমরা, ইকোনমিক গ্রোথ। তাহলে চায়না ইজ ahead of most other countries in terms of economic growth। চায়না হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধির দিক থেকে অন্য অধিকাংশ, এই যে মোস্ট আদার কান্ট্রিজ, অন্য অধিকাংশ দেশের চেয়ে এগিয়ে, চায়না এগিয়ে। তাহলে আমাকে বলেন এই ইয়াটা কি শুধুমাত্র আমি যে বললাম ফ্রি হ্যান্ড রাইটিংয়ে কাজে লাগবে, ব্যাপারটি কেমন? না, এটা আপনার স্পিকিংটা ডেভেলপ করে ফেলবে। অ্যাট দ্য সেম টাইম ইট উইল হেল্প ইউ টু increase your reading habit and reading skill, at the same time capability, we can also say that, okay? দেখি পরে আবার আরেকজন কি বলছেন। সো ইন টার্মস অফ এর টপিকটা আমি আশা করি এতক্ষণ যারা শুরু থেকে দেখছেন তাদের সমস্যা হওয়ার কথা না, তারা ইন টার্মস অফ টপিকটা অলরেডি বোঝার কথা। এটা যারা বই সংগ্রহ করছেন এটা আপনারা পাবেন হচ্ছে 288 নাম্বার পেজ, এবং টপিক নং হচ্ছে সিরিয়ালে আছে 41 নাম্বার টপিকে আছে, ওকে? 41 নাম্বার টপিকে আছে। ডেলিভারি চার্জ সহ দাম কত? যে কোনো লাইব্রেরিতে বইটি পাওয়া যাবে না? যে কোনো স্যার বইটা নিতে চাই, পেজে একটা মেসেজ। আপনার ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাচ 8 কবে শুরু করবেন? ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাচটা শুরু করব ঈদের পরপরই, সব কিছু যদি ঠিক থাকে। লাইব্রেরিতে আমরা এখনও দেই নাই, সম্ভবত আমাদের হাতে এখন আর
30টার মতন কপি সর্বোচ্চ থাকতে পারে। এইটা থেকে আপনারা এখন সংগ্রহ করতে হবে। লাইব্রেরিতে যেতে আরও কিছুদিন সময় লাগবে আমাদের, তবে লাইব্রেরিতে দিব, খুবই অল্প সংখ্যক লাইব্রেরিতে দিব, ঠিক আছে? কারণ আমরা চাই না এই বইটা পাইরেট হয়ে যাক, কারণ বইটা আমার কাছে অনেক বেশি মূল্যবান, আমার কাছে মূল্যবান। আপনারা যারা সংগ্রহ করে শেখা শুরু করবেন তাদের কাছেও ভালো লাগতে শুরু করবে আশা করছি। ওকে, সো তাহলে আমি মনে হয় ইন টার্মস অফটা বুঝাইতে পারছি যে কিভাবে ব্যবহার করা হয়। ইন টার্মস অফের 3টা এক্সাম্পল দিয়েছি, এখানে আরও 2টা এক্সাম্পল আছে। বাংলাদেশ হ্যাজ মেড রিমার্কেবল প্রোগ্রেস ইন দ্য লাস্ট ডিকেড ইন টার্মস অফ এডুকেশন, মানে এডুকেশন। বাংলাদেশ হ্যাজ মেড রিমার্কেবল প্রোগ্রেস ইন দ্য লাস্ট ডেকেড ইন টার্মস অফ এডুকেশন। নিচে বাংলা অর্থ দেওয়া আছে। শিক্ষার ক্ষেত্রে মানে শিক্ষার দিক থেকে, ক্ষেত্রে বলা দিক থেকে বলা একই কথা। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন বা মূল ব্যাপারটা কি বোঝাইতেছে। শিক্ষার দিক থেকে এটাও বলতে পারেন, বা শিক্ষার ক্ষেত্রে, হ্যাঁ, অথবা শুধু শিক্ষায় বললেও পারবেন। শিক্ষায় বাংলাদেশ অনেক উন্নতি করছে, তার মানেই তো শিক্ষার দিক থেকে। শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ গত দশকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বাংলাদেশ হ্যাজ মেড রিমার্কেবল প্রোগ্রেস ইন দ্য লাস্ট ডিকেড ইন টার্মস অফ এডুকেশন। আরও একটা এক্সাম্পল আছে। ইন টার্মস অফ ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের দিক থেকে ডেভেলপিং নেশনস ফেস দ্য হাইয়েস্ট রিস্ক। উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। ইন টার্মস অফ ক্লাইমেট চেঞ্জ, জলবায়ুর পরিবর্তনের দিক থেকে ডেভেলপিং নেশনস মানে উন্নয়নশীল দেশগুলো বা জাতিগুলো, হ্যাঁ, ফেস দ্য হাইয়েস্ট রিস্ক, সবচেয়ে ঝুঁকিতে রয়েছে। ওকে, সো আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্ট্যান্ড দ্য হোল ক্লাস। ইফ ইউ যদি আপনি ফোকাস করে থাকেন পুরো ক্লাসটা বুঝে ফেলার কথা, আই হোপ। এই বইটা অর্ডার করতে হলে পেজে মেসেজ করতে হবে। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা যেই কাজটা করতে হবে, আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি 01804256236। এই নাম্বারে ইউ হ্যাভ টু কন্ট্যাক্ট। আপনি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম ইউ ক্যান অলসো মেক আ ফোন কল। ওকে, মেক আ ফোন কল। বইটার ড্যামো পেজ, কন্টেন্ট লিস্টে এবং কিছু ড্যামো টপিক দেখার জন্য ইউ ক্যান সেন্ড আ মেসেজ ইন আওয়ার ইনবক্স। আমাদের ইনবক্সে একটা মেসেজ পাঠাইতে পারেন যে আমি বইটার ড্যামো দেখতে চাই। ড্যামো দেখার পরে আপনার ভালো লাগলে আপনি ফিল ফ্রি টু অর্ডার দিস বুক। ওকে, এই বইটা অর্ডার করবেন আশা করি, ঠিক আছে? এবং শুধু অর্ডার করলে হবে না, বইটা ভালো লাগলে আপনি আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার হোস্টেল, আপনার অন্যান্য যে কোনো জায়গায়, হ্যাঁ, যাদের ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে সাজেস্ট করবেন আশা করি। আপনার প্রতি দোয়া ভালোবাসা হলো এত সুন্দর পরিকল্পনা নিয়ে আগানোর জন্য। সামনে বইও আপনার ভিডিও ক্লাস চমৎকার। ওকে, আপনার ফ্রেন্ডে বেস্ট আছে। ওকে, ফাইন, থ্যাংক ইউ সো মাচ। আজকে এই পর্যন্তই, দেখা হবে এরকম কিছু মাঝে মাঝে ফ্রি লাইভ ক্লাস নিয়ে। তবে এই বইটার উপরে পেইড ব্যাচ আসবে। আমার ন্যাচারালি ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাচ চলে, আমি বইয়ের আদলেই পড়াই, কিন্তু বইটাতে আরও এক্সট্রা অনেকগুলো টপিক আছে। সো ওই টপিকগুলো সহ এবং সুন্দরভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত এই বইটা নিয়ে কোর্স সামনে থেকে আসবে। যেহেতু আগে বই ছিল না, আগে নর্মালি ডিসকাস করতাম, এমনিতেই করতাম, এখন এই বইটা শেষ করবো একই সাথে। তবে বলতে পারেন ভাই বই কিনলাম এখন কোর্সও কিনা লাগবে না। যদি আপনি নিজে নিজে পড়ে বুঝতে পারেন এবং বইটা এইভাবে করে ব্যাখ্যা করে দেওয়া, হ্যাঁ, ব্যবহার যেমন ব্যাখ্যা উদাহরণ এরকম করে দেওয়া, আপনি নিজে পড়ে বুঝতে পারলে দরকার নাই কোর্সে ভর্তি হওয়ার। বাট অনেকে আছে যে হ্যাঁ, যেহেতু স্যারের সাথে একসাথে বইটা আমি কোর্সের মাধ্যমে একেবারে ভালো করে শেষ করে ইংলিশটা আয়ত্ত করতে চাই, এই একটা কোর্স আপনার কাছে মনে হয় ভাই এত টাকা খরচ করব, ভাই এত টাকা কই, বইয়ের দাম 400, কোর্সের দাম 1000, কত হলো 1400, ধরেন ডেলিভারি চার্জ বইয়ের সহ টোটাল 1500 হইল। 1500 টাকায় আপনি যদি সারা জীবনের টেনশন, ইংলিশ সংক্রান্ত টেনশনটা দূর হয়ে যায়, তাহলে 1500 টাকাই বেশি? আই ডোন্ট থিঙ্ক সো। কারণ আপনি অলরেডি অনেক টাকা অনেক জায়গায় নষ্ট করছেন। আই নো দ্যাট অ্যান্ড আই ক্যান এশিউর দ্যাট যে এই কোর্সটা বা এই বইটা নিলে আপনি আপনার লাইফের বেস্ট ডিসিশন নিছেন, এটা আপনি বলতে বাধ্য হবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো একটা ক্লাসে।